দর্শক, আর মাত্র একদিন, 12 তারিখ বৃহস্পতিবার ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলগুলো ইশতেহার দিয়েছে, কোথাও ভাতা, কোথাও সংস্কার, কোথাও স্বচ্ছতার প্রতিশ্রুতি। কিন্তু প্রশ্ন একটাই, এগুলো কতটা বাস্তব আর কতটা শুধু ভোটের ভাষণ? অর্থের যোগান আসবে কোথা থেকে? দুর্নীতি, ব্যাংক, জ্বালানি আর জীবনযাত্রার ব্যয়ে কার পরিকল্পনা সবচেয়ে স্পষ্ট? শুধু ইশতেহারের স্লোগান নয়, পরীক্ষা দিতে হবে বাস্তবতার। এই হিসাব নিয়েই আজকের আয়োজন ঋণ প্রেজেন্টস ভোটের লড়াই। সাথে আছি আমি মির্জা সাকিব। দর্শক, আজকে স্টুডিওতে আমাদের তিনজন অতিথি রয়েছেন, চলুন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে রয়েছেন সাইদুল আজহার সারওয়ার, হেড অফ বিজনেস, পার্টেক্স স্টার গ্রুপ। আপনাকে স্বাগত জানাচ্ছি। তারপরে রয়েছেন শাহেদ আলম, সাংবাদিক ও বিশ্লেষক। আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং সবার শেষে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ বিলাল হোসাইন, সদস্য সচিব, ইউনিভার্সিটি টিচার্স লিংক, ইউটিএল। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা তিনজনকে রেখেছি যে তিন সেক্টরের, আমরা যেহেতু ইশতেহার নিয়ে আলোচনা করতে চাই, নির্বাচনে আসলে জনগণের চাওয়া পাওয়া কোন জায়গায় রয়েছে সেই বিশ্লেষণটাই করতে চাই। সাইদুল আজহার সারওয়ার, আপনি একটি বড় গ্রুপের বিজনেসের সাথে জড়িত রয়েছেন, অর্থনীতির জায়গাটাতেই প্রথম যেতে চাই। এবং জানেন যে আজকেই প্রধান উপদেষ্টা সহ তার যে উপদেষ্টা পরিষদ রয়েছে, তারা প্রত্যেকে তাদের সম্পদের বিবরণীও দিয়েছে, যে তারা আসার সময় তাদের কত টাকা ছিল এবং আজকে তারা আসলে শেষ পর্যন্ত কত টাকা আয় করেছে বা ব্যয় হয়েছে, সম্পদের পরিমাণটাই বা কি। ইশতেহারগুলোতে নানান ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সব দলেই ভাতা, ঋণ মওকুফ, সামাজিক সুরক্ষার কথা বলেছে। আমরা ইন্ট্রোতে যেমনটি বলেছিলাম, শেষ পর্যন্ত আসলে অর্থটা কোথা থেকে আসবে সেই রাস্তা কিন্তু কেউ দেখাচ্ছে না। ধন্যবাদ সাকিব ভাই এবং আমার সহজ আলোচক সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি খুব সুন্দর প্রসঙ্গ তুলেছেন। আমি একটা ভালো কালচার দিয়েই বলবো যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট যে হিসাবটা দিয়ে গেছে, হিসাবে কি দিয়েছে না দিয়েছে সেটা নিয়ে অনেক তর্ক করা যেতে পারে, বাট হিসাবের একটা কালচার বাংলাদেশে চালু হয়েছে, এটা একটা গুড সাইন। আর ইশতেহারগুলোতে আমি যেহেতু বিজনেস নিয়ে কাজ করি, বিজনেসের জায়গা থেকে যদি দেখবেন মোরলেস, আমি যদি বড় দুটো পার্টির কথা বলি, তাদের ক্ষেত্রে দুটোরই দেখবেন যে আপনার ইশতেহারে সবাই ব্যবসা বান্ধব পরিবেশ চায়, সবাই অর্থনৈতিক উন্নয়ন চায়, সবাই কর জাল বাড়াতে চায়, কিন্তু কোথাও আপনি বা স্পেসিফিক আরেকটা দল বলছে যে আপনার সুদমুক্ত অর্থনীতি তৈরি করতে চায়, সবাই বলছে যে এটা করতে চাই, এটা করতে চাই। কিন্তু এখন যে বাংলাদেশের পরিস্থিতি এবং আমাদের ইকোনমির, আপনি জানেন যে এখন 3.9 থেকে 4% IMF-এর যে প্ল্যান করছে যে এর বেশি আপনার হওয়ার কথা না। একসময় আমরা 7% জিডিপিতে ছিলাম, যেখানে আমার $6.44 বিলিয়ন কিন্তু আমার খেলাপি ঋণ। সেই খেলাপি ঋণ কীভাবে আসবে, সেভাবে কি উদ্ধার হবে, সেভাবে স্পেসিফিক কোনো কিছু কিন্তু কারো কোনো ইশতেহারে পাবেন না। যারা বড় বড় ঋণ খেলাপি, এত হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে নিয়ে গেছে, তাদেরকে কিভাবে কর জালের মধ্যে আনবে বা তাদের থেকে টাকাটা কীভাবে উদ্ধার করবে, এই কথাগুলো কিন্তু আমরা কোনো ইশতেহারে কিন্তু পাইনি। আপনি দেখেন আমাদের গত 1-1.5 বছর, আমরা যদি অগাস্টের পরেও বলি, বাংলাদেশের ইকোনমি কিন্তু মুখ থুবড়ে পড়েছে। আপনি IMF-এর রিপোর্টগুলো দেখলেই কিন্তু আমরা বুঝতে পারছি আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিন্তু ওয়ান কাইন্ড অফ স্টপ। আপনি প্রচুর বেকার বেড়ে গেছে, কারণ কেউ কিন্তু আপনার একটা ইন্টারিম শব্দের অর্থই তো হচ্ছে একটা আপাতত ব্যাপার, ফলে কেউ কিন্তু ইনভেস্টমেন্টে যেতে পারছে না। এই জায়গা থেকে সবাই বলছে যে কেউ বলছে বেকার ভাতা দিব, কেউ বলছে আমি বেকার ভাতা দিব না, আমি তাদেরকে কাজ দিব। কিন্তু সবাই দুটোই পজিটিভভাবে যদি আমি নেই, কিন্তু কে কিভাবে দিবে, অর্থের সংস্থানটা কোথায় আসবে, কোথাও এক্সেল শিট কিন্তু আমরা কোথাও দেখতে পারিনি যে আমি কিভাবে আমার ট্যাক্সটা আমি দিব। কেউ বলছে সুদমুক্ত অর্থনীতি। সুদমুক্ত অর্থনীতি বলতে আসলে কী ধরনের অর্থনীতিটা আমরা বাংলাদেশে চালু করতে চাচ্ছি সেটাও কিন্তু ইশতেহারের মধ্যে নেই। ফলে এবং বাংলাদেশের ইকোনমির এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশন থেকে উত্তরণের জন্য আমাদের কিন্তু 3টা প্ল্যান করে আগাতে হবে, কোনটা শর্ট টার্ম, কোনটা মিড টার্ম, কোনটা লং টার্ম। কিন্তু আপনি যে সুদমুক্ত অর্থনীতির কথা বলছেন, সুদমুক্ত অর্থনীতি কি এই বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে আদৌ চালু করা সম্ভব কিনা? এই কারণে বলছি, আপনি যখন বিদেশি ব্যাংকগুলোর কাছ থেকে লোন নেবেন, আপনাকে অবশ্যই তাকে ইন্টারেস্ট দিতে হবে। এখন কেউ বলছে মুনাফা, কেউ বলছে সুদ। এই শব্দের বেড়াজালের মধ্যেই আসলে আমরা ইশতেহারের মধ্যেও তাই যে শব্দের মানে আপনার শব্দের গল্পের যে ছন্দটা এখানে রচনা করা হয়, তার সাথে বাস্তবতার প্রেক্ষাপট কিন্তু অনেক। বাংলাদেশে প্রচুর কিন্তু আপনার বেকার, প্রচুর শিক্ষিত বেকার হচ্ছে, শুধু বেকার না, কিন্তু কিছু কিছু জায়গায় আমি বলবো যে স্পেসিফিক আবার পয়েন্ট আউটও কিন্তু ইশতেহারে আছে। যেমন ধরেন আমি যদি বিএনপির ইশতেহারের কথা বলি, সেখানে কিন্তু স্পেসিফিকভাবে আপনার বলা হচ্ছে যে আপনার যে
সোশ্যাল যে ইয়াগুলো বাড়ানো, যে Safety ফ্যামিলি net। কার্ডের মাধ্যমে বা আপনার বেকারদেরকে বেকার ভাতা দিয়ে স্পেসিফিক কিছু পয়েন্ট কিন্তু কোথাও কোথাও আপনার উল্লেখ আছে। তেমনি আবার এক্সপোর্টকে কিভাবে আপনি টার্গেট করা, যে এক্সপোর্ট আরএমজি আমাদের মোস্ট অফ দি ফ্যাক্টর আমাদের এখনো আমাদের এক্সপোর্টের মধ্যে, সেটাকে আমরা সাথে রেখে অন্যান্য এক্সপোর্ট ক্ষেত্রগুলো আমরা কিভাবে বাড়াতে পারি, সেটা আইটির ক্ষেত্রে হতে পারে, সেই ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে হতে পারে, এসএমইর ক্ষেত্রে হতে পারে। এই জায়গাগুলো অনেক জায়গায় আছে। বাট আবার আমরা যদি জামাতের ইয়াতে দেখি, সেখানে নৈতিকতার কথাটাকে অনেক বেশি ফোকাস করা হয়েছে। কিন্তু আমরা এখন তো একটা গত 15 বছর 17 বছরের যদি আমরা দেখি, আমরা ব্যাংকগুলো লুট হয়ে গেছে। এই যে অনেকগুলো ব্যাংক, আপনার কিছু কিছু ব্যাংক মার্চ করা হয়েছে, আবার কিছু কিছু ব্যাংকের অবস্থা খুবই খারাপ। এই স্পেসিফিক জায়গা জনগণ যে জিনিসগুলো জানতে চায়, বা আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমরাও যে যে জায়গাগুলোতে ভুক্তভোগী হচ্ছি, সেই জায়গা থেকে উত্তরণের জন্য এই ইশতেহার বা এই পলিসিগুলো আমাকে কিভাবে হেল্প করবে, সেই জায়গায় কিন্তু স্পেসিফিক কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা জনগণ কিন্তু সেখানে পাইনি। তার মানে আপনি আরো সুনির্দিষ্ট করে চান যে আসলে যে ইশতেহারে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো আসলে বাস্তবায়নের জন্য কি করণীয় রয়েছে। আমি আপনার কাছে আবারও ফিরবো, তার আগে একটু যেতে চাই শাহেদ আলম, সাংবাদিক ও বিশ্লেষক। শাহেদ ভাই, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, বিশেষ কারণে দেশের বাইরে ছিলেন, সেখানে বসে লেখালেখি করেছেন, আপনার নিজেরও একটা বড় ফ্যান বেজ রয়েছে, আলোচনা হয়, সমালোচনা হয়, সেই জায়গাগুলোতে যাব। কিন্তু তার আগে নির্বাচনের প্রচারণা শেষ হলো, জাস্ট আমাদের ভোটের জন্য অপেক্ষা। আপনি এতদিন পরে বাংলাদেশে এসে 24-এর পরের যে বাংলাদেশ, কেমন দেখছেন এই বাংলাদেশকে? একটু যুক্ত করে যেই এই ভোটের মাঠে যারা আছে এখন, প্রত্যেকেই এক দুইটা দল বাদে সবাই জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার, এবং তারা পাশাপাশি বসেই রাজনীতি করছে। ভোটের মাঠ তো একটু গরম হবেই। আপনার চোখে কতটুকু গরম হয়েছে ভোটের মাঠ? ওকে, ধন্যবাদ আপনাকে। খুব বেশি গরম হলে আবার সমস্যা, এটাকে তখন ফায়ার সার্ভিস আনতে হবে। সুতরাং আমার মনে হয় যে একটা জায়গা আছে, আমি সে কথা বলবো। তবে আমার সমালোচকের যে অর্থনীতির ব্যাখ্যা, সেইটাতে আমার মনে হয় আরও কিছু একটু অ্যাড যোগ করা দরকার বলে আমি সমীচীন মনে করছি। দেখুন, উনি ডেটা নিয়ে কথা বলছেন এবং IMF, বিশ্বব্যাংক, বিদেশি বিনিয়োগ, এইসব নানান বিষয় আছে। আমি সাধারণ মানুষের সাথে চলি, তো তারা ডেটা না, কিছু ইন্ডিকেটর দিয়ে বোঝা যায় যে দেশ কেমন আছে। ছোট ছোট সংবাদগুলো আপনারা দেখেছেন নিশ্চয়ই। একজন বাদামওয়ালা জামায়াত ইসলামের সমাবেশে বাদাম বিক্রি করতে গিয়েছেন, তার সারাদিনে 1/3 বাদাম বিক্রি হয় নাই। কিন্তু বিএনপি সমাবেশে বাদাম বিক্রি করতে গিয়েছেন, ওনারটা পুরোটা শেষ হয়ে গিয়েছে। দেখেছেন কিনা সংবাদ? আমি মনে করি যে আমাদের যে নির্বাচন একদিন পরে হতে যাচ্ছে, আপনাকে নেমে আসতে হবে মাটির মানুষের কাছে। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, উন্নয়নের জন্য, অর্থনীতির যে কর্মচাঞ্চল্য, মানুষের হাতে মানি ফ্লো, এইটা আগামী 6 মাস থেকে অন্তত 1.5 বছরের জন্য স্তব্ধ হয়ে যাবে যদি জামায়াত ইসলামী ক্ষমতায় আসে বাংলাদেশে। ঢাকা শহরের অগণিত দোকান বন্ধ হয়ে যাবে। আমি মোহাম্মদপুরে একজন কফি বিক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি আমাকে অফ দ্য রেকর্ড বলেছেন আমার অবস্থা হচ্ছে আত্মহত্যা করার সামিল। আওয়ামী লীগ আমলে লুটপাটের পয়সা ছিল, মানি ফ্লো ছিল প্রচুর, মানুষের হাতে 300 টাকা এক্সট্রা থাকতো সন্ধ্যাবেলা একটু আড্ডা দেওয়ার জন্য, একটা কফি শপে বসে কফি খাওয়ার জন্য। গত এই যে একটা স্থবির সময় আমরা সংস্কারের নামে পার করলাম, ব্যাংক বন্ধ, আমি দুঃখিত, ব্যাংক বন্ধ না, বিদেশি বিনিয়োগ নেই, অর্থনৈতিক কর্মচঞ্চল নেই, লুটেরা পালিয়ে গেছে তাদের টাকা পয়সা নিয়ে। এই অবস্থায় অর্থনীতি যেই জায়গায় দাঁড়িয়েছে, এরপরে যদি আরেকটা ব্লো তৈরি হয় আমাদের কাল পরশু ভোটের দিন, আমি খুব আপনারা দেখেন দুটি বিষয় নিয়ে, একটা হলো সামাজিকভাবে জামায়াতে ইসলামী ক্ষমতা আসলে আমি বোরখা পড়তে হবে নাকি আমার চলাচল স্বাধীন হবে কি না, এগুলো বিতর্কের বিষয়। কিন্তু আমি যেই শঙ্কাটা করছি সেটা আরও ভয়াবহ, সেটা হলো যে একটা নীরব দুর্ভিক্ষের শঙ্কা করছি আমি। আমার হাতে কত ট্রিলিয়ন ডলারের লোন নিয়ে আমি ঘুরছি, মেগা প্রজেক্টের নামে আমাকে পয়সা শোধ করতে হচ্ছে। এই সরকারের আমলে তো বিদেশি রেমিটেন্স এবং অন্যান্য কিছু মিলিয়ে পয়সার ফ্লোট একেবারে কম ছিল না। কিন্তু এটা আপনি আমার পকেটের থেকে দেখেন, আপনি 1 লাখ টাকা বেতন পান এই প্রতিষ্ঠানে চাকরি করে, 1 তারিখে যদি আপনার বাসা ভাড়া দেন 25,000, আপনার ড্রাইভারের বেতন দেন 15,000, আপনি যদি আপনার অন্যান্য আনুষঙ্গিক বুয়া, এদের কাজের বুয়া বেতন দিয়ে আপনি যদি আরও 15,000 দেন, আপনার যে গত বছরের ঋণ ছিল সেখানে যদি আপনি আরও 30,000 শোধ করেন, হাউ ডু ইউ রান ফর দ্য নেক্সট 30 days? এভাবেই এই সরকার চলছে।
সো আমি দেখি ইট উইল বি আ বিগ ব্লো ফর দিস স্মল ওয়ার্কার, যারা এই যে চা বিক্রেতা, পান বিক্রেতা, কফি শপ, ক্ষুদ্র ব্যবসায়ী। ক্ষুদ্র ব্যবসায়ী, পেস্ট্রি শপ, একটা মানুষ। এরপরে যদি আমরা শুনি যে কি যেন শব্দটা আপনি বলছিলেন, সুদমুক্ত ইকোনমি, রাইট? এইটার তো ইটস এ কাইন্ড অফ এলিয়ান থট, সুদমুক্ত ইকোনমি বর্তমান বিশ্বে। সো এই ধরনের যে ঘটনাগুলো বলছে, আমরা জানি না তাদের মনের ভিতরে কি আছে এবং কি আমাদের ভিতরে চাপিয়ে দিচ্ছে। আজকে একটা পোস্ট দেখলাম, একজন লিখছে যে না, ফিমেল ওয়ার্কারদের বলছে যে তোমাদের সব বন্ধু বান্ধবদের কাছ থেকে বিদায় নিও যারা নারী কর্মী আছে, যে তুমি জানো না 13 তারিখে অফিসে আসতে পারবা কিনা। সো এই ভয় মানুষের মধ্যে, আমি জানি না এই ভয়গুলো কতটা সমীচীন কতটা অসমীচীন, ওটা ভিন্ন ব্যাখ্যা। কিন্তু আমি বলছি ইকোনমির আলাপটা যখন তুলছে, আমি IMF, ওয়ার্ল্ড ব্যাংক কিংবা এইগুলো বুঝি না। আমি বুঝি যে সাধারণ ব্যবসায়ী, খেটে খাওয়া মানুষ, মুটে মজুর, এদের জন্য একটা বিগ ব্লো ইজ কামিং। বিকজ আপনার যখন মোরাল পুলিশিং শুরু হবে, আপনার মানুষ যখন ঘর থেকে বের হতে ভয় পাবে, মবের ভয়ে যখন ব্যবসায়ীরা দোকান খুলতে ভয় পাবে, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার এই যে বিগ ইকোনমিক প্রেশার, লোনের প্রেশার, এবং গত 1.5 বছর আমি তো বলি, আপনার যদি ইকোনমি ব্যাংক যে বিনিয়োগ ছাড়া যদি 20 দিন কোনো রাষ্ট্র চলে, অর্থনীতি পিছিয়ে যায় অন্তত 1 থেকে 1.5 বছর, সেখানে প্রায় 2টা বছর আমরা এই অবস্থায়, আমাদের অর্থনীতি আমার মনে হয় 20 বছর আমরা পিছিয়ে গিয়েছি। সেই জায়গায় মানুষ সিদ্ধান্ত নিতে যদি ভুল করে, এইটার ইম্প্যাক্ট বিগ ইম্প্যাক্ট। আপনি এই ব্যাখ্যার অন্য উত্তর কারো কাছ থেকে চাইলে নিতে পারেন, এরপরে আমি আমার পরের কথা বলবো। ওকে, ঠিক আছে শাহেদ ভাই, আমি এমনি ছোট্ট করে একটু সম্পূরক প্রশ্ন করতে চাই যে জামাত যদি ক্ষমতায় আসে, আপনি বলছেন যে ক্ষুদ্র ব্যবসায়ী বা এই বিষয়গুলো বন্ধ হয়ে যাবে, অর্থনীতির ফ্লো ছোট হয়ে আসবে, মানে কোন যুক্তিতে? আমি তো বললাম যে তাদের যে কনজারভেটিভ ইকোনমিক প্ল্যান এবং মোরাল পুলিশিং করার যে টেন্ডেন্সি, মজ্জাগত যে চরিত্র আমরা দেখছি, আপনি দেখেন গত 1 বছরে জামায়াত তো অলমোস্ট 50% ক্ষমতায়, বাকি 50% অন্যরা চালিয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি কয়টি আপনি দেখেছেন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো নির্বিঘ্ন হয়েছে? কয়টা জায়গায় মানুষ শুধু তার পোশাকের কারণে হ্যারাস্ট হয়েছে? আমি বলছি এগুলো ইসলামী ব্যাংক থেকে ছাঁটাই হয়েছে কেবলমাত্র নিজেদের কর্মী না বলে। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হচ্ছে আমার ইবনে সিনায় লোক লাগবে, নারীদের অ্যাপ্লাই করার দরকার নেই। আপনি বলছেন নারীর কর্মঘণ্টা কমিয়ে দিবেন, কিন্তু টাকা বাড়িয়ে দিবেন। কোত্থেকে এই গ্যাপ আসবে? আমি বলছি এটাই। এবং এইটা তো শুধুমাত্র একটা প্রলেপের মধ্যে, মানে এটা মুখোশের মধ্যে জামায়াত সরকার পরিচালিত প্রশাসন বলে আপনারা এগুলো দেখছেন, কিন্তু মুখোশটা যখন সরে যাবে, কমপ্লিট জামায়াতি প্রশাসন আসবে, এই মোরাল পুলিশিং বাড়বে, মানুষের ভীতি বাড়বে, এবং এই যে স্মল ইকোনমিক যে অ্যাক্টিভিটিগুলো, আপনার কাছে যদি পকেটে 1000 টাকা থাকে, আপনি সেই 1000 টাকা দিয়ে আপনি বাদাম কিনবেন 200 টাকার, ইউ ডোন্ট কেয়ার। বাট আপনার কাছে যদি 200 টাকা থাকে, আপনি ওটা কিনবেন না। সো বাদামওয়ালার পরিবার কিভাবে চলবে? রিকশাওয়ালার পরিবার কিভাবে চলবে? ছোট আপনি আপনার ব্যবসা বাণিজ্য করার জন্য, কাপড় কেনার জন্য যেসব দোকানে যাবেন, তারা কিভাবে চলবে? আমি দেখি এটা একটা বিগ ব্লো তৈরি হবে। আই হোপ যে এই সমস্ত জিনিস আমাদের দেখতে হবে না। আপনি মনে করছেন যে এই ধরনের মোরাল বিষয়গুলো আসলে সেই ক্ষেত্রে ক্ষুদ্র অর্থনীতি অনেক ছোট হয়ে আসতে পারে যদি জামাত ক্ষমতায় আসে? আমি একটু যেতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ বিলাল হোসেন, সদস্য সচিব, ইউনিভার্সিটি টিচার্স লিগ, UTL। আপনারা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি বড় সংগঠনের সঙ্গে কাজ করেন, আপনি তার সদস্য সচিব। একটু শিক্ষা নিয়ে এই প্রশ্ন করতে চাই, আপনি যদি সাথে অন্য অতিথির উত্তরের প্রেক্ষিতে কিছু বলতে চান অবশ্যই বলতে পারবেন। জিডিপিতে শিক্ষা খাতে বরাদ্দ আমরা সবসময় বলে থাকি যে 5% হলে আমাদের শিক্ষার জন্য ভালো, কিন্তু এই বরাদ্দ আমরা কখনোই পাই না। দশকের পর দশক ধরে প্রতিশ্রুতি আমরা শুনছি। এবার যারা নির্বাচনী ইশতেহার দিয়েছেন, আপনি জানেন যে এবার নির্বাচনে তরুণ ভোটারদের সংখ্যা প্রায় 34%-এর মতো, তারাই হয়তো নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কারা পরিচালনা করবে। বিশ্ববিদ্যালয়গুলোতেও আমরা এক ধরনের নির্বাচনে দেখেছি, ডাকসু রাকসু জাকসুতে। এর কোনো প্রভাব জাতীয় নির্বাচনে থাকবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ। আমি একটুখানি শাহেদ ভাইয়ের কথা দিয়ে শুরু করতে চাই। তিনি যেই ভয় আতঙ্কের কথা বলছেন, আমরা শাহেদ ভাইয়ের কাছ থেকে এর আগের যেই ছাত্র সংসদ ইলেকশন হয়েছে তার আগেও এগুলো শুনেছি, এই হবে সে হবে, কিন্তু কিছু হয় নাই। আমরা বাংলাদেশের মানুষ গত 15 বছরে রাজনৈতিক দলগুলোকে যেভাবে ডিভাইডেশন নিয়ে যাওয়া হয়েছে, এরা কিন্তু এরকম ছিল না। একই পরিবারের এক ভাই
বিএনপি করেছে, এক ভাই জামাত করেছে, আরেক ভাই আওয়ামী লীগ করেছে, একসাথে কিন্তু থেকেছে। আমাদের মধ্যে কিন্তু কোনো আতঙ্ক ছিল না ওই সময়টাতে। কিন্তু দেখুন গত 15-16 বছরে যে ফ্যাসিবাদী শাসন, এই শাসনটা আমাদের মস্তিষ্কের মধ্যে একটা ছেদ ধরিয়ে দিয়েছে, যারই একটা প্রকাশ আমরা আজকে শাহেদ ভাইয়ের কথা থেকেও পাইলাম যে জামাত ইসলামী আসলে এই শঙ্কা রয়েছে। যেমন তিনি কয়েকটা কথা বললেন, অর্থনীতি স্থবির হয়ে যাবে, আমি বলছি শ্রিঙ্ক হয়ে যাবে, শ্রিঙ্ক হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে শব্দটা বলেছেন। দেন বলেছেন যে নীরব দুর্ভিক্ষের একটা শঙ্কা তিনি দেখছেন। তিনি ফিমেল ওয়ার্কারদের একটা কমেন্ট করেছেন যে আগামীকাল বা নির্বাচনের পর আসতে পারবেন কিনা। এই সংখ্যাগুলো আসলে কিছু মানুষ, শিক্ষিত মানুষ, যাদেরকে এদেশের মানুষ খুব যোগ্যতা সম্পন্ন মনে করে, ওনারা একটা টেন্ডেন্সির মধ্যে রয়েছেন জামাত ইসলামী ক্ষমতায় আসলে এই করে ফেলবেন, সেই করে ফেলবেন। ইনফ্যাক্ট ওনারাও জানেন জামাতের যারা দায়িত্বশীল নেতৃবর্গ রয়েছেন তারা এই টাইপের লোক না। আমি আমার মূল পয়েন্টে চলে যাই। আমার যেই বিষয়ে আপনি প্রশ্ন করেছেন শিক্ষা খাতে নিয়ে, আমরা দেখেছি, আমি শিক্ষক হয়েছি 16-17 বছর হয়ে গেল, তো এই সময়ের মধ্যে আমরা দেখেছি যে শিক্ষা খাতে সবচেয়ে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনারা ভালো শিক্ষা চাচ্ছেন, গবেষণা চাচ্ছেন, কিন্তু শিক্ষার গবেষণার যথেষ্ট ফান্ডিং নাই। আমাদের এখন যেই জিডিপির 1.7 অ্যারাউন্ড বাজেট, জিডিপির বাজেট রয়েছে আমাদের শিক্ষা খাতে, এবার আমরা বিএনপির ইশতেহারে দেখেছি 5% বাজেট দিবেন বলেছেন জিডিপির, ক্রমান্বয়ে। জামাত বলেছে এটা 6%। এটা অ্যাপ্রিসিয়েট করার মতো একটা ব্যাপার। যদি 5-6% ক্রমান্বয়ে নিয়ে যাওয়া যায় তাহলে অবশ্যই দেশের আগামী প্রজন্ম যোগ্য, দক্ষ হিসেবে গড়ে উঠবে, এটা আমরা মনে করি। এবং ডক্টর বিলাল হোসেন, ইশতেহারে তো অনেক কিছুই বলা যায়, আমি 5-6 কেন, আমি 7-10 বলতে পারি, কিন্তু বাস্তবতা আসলে কতটুকু? বাংলাদেশের যে অর্থনৈতিক আয়তন যেটা, সেটা কি সম্ভব আসলে বাজেটের জায়গায়? এই সংখ্যাটা দুই দলের মধ্যে রয়েছে। এই সংখ্যা বিবেচনা করেই দুই দলের যোগ্য মানুষ যারা বিশেষজ্ঞগণ রয়েছেন তারা চিন্তা ভাবনা করে আমি মনে করি এই ধরনের একটা বাজেটের কথা বলেছেন, চিন্তা করেই বলেছেন। আমি দুইটা বিষয় আপনাকে বলবো। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাটা কোন জায়গায়? বড় সমস্যা হচ্ছে নৈতিকতার সমস্যা। আপনি অনেক বড় শিক্ষিত মানুষ কিন্তু আপনি নৈতিক না। আপনার হাতে যখন বড় বা প্রকল্প যায় আপনি সেটি যথাযথভাবে কাজে লাগান না। জামাত ইসলামীর এই বছরের যেই ইশতেহার দিয়েছে সেখানে পরিষ্কার করে তারা বলেছে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ চায়। শিক্ষা খাতে বলছে যে নৈতিকতা সম্পন্ন উন্নত জাতি গঠনের জন্য তারা শিক্ষা ব্যবস্থা তৈরি করবে। অনেক সংস্কারের কথা বলেছে, আমি পুরোটা পড়েছি। বিএনপির ইশতেহার পড়েছি, জামাত ইসলামী ইশতেহার পড়েছি। বিএনপির ইশতেহারে 5টা পয়েন্ট দিয়েছে শিক্ষা খাতে, জামাত ইসলামীতে প্রায় 42টা পয়েন্ট দিয়েছে। এখানে টু দ্য পয়েন্টে প্রত্যেকটা ইস্যু সেখানে এসে কভার করার চেষ্টা করেছে। এখন আমরা প্রত্যাশা করি 5ই আগস্টের পরে যে বাংলাদেশ আমরা পেয়েছি, বাংলাদেশটা গড়ে তুলতে হবে। এখানে শাহেদ ভাই এবং হেরুন ভাই রয়েছেন যে আসলে আমরা একটা দেশ চাই যে দেশের মধ্যে একটি সমৃদ্ধ, মানবিক, নৈতিকতা সম্পন্ন দেশ হবে। আমি মনে করি এবারের যেই শিক্ষা খাতে যেই প্রস্তাবনাগুলো দিয়েছে সেই প্রস্তাবনাগুলো পরবর্তী সরকার যেই আসুক তারা বাস্তবায়ন করবে। সেই নৈতিকতার মাপকাঠিগুলো কি হবে এটা আমি আপনার কাছে জানতে চাই, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতি থেকে ফিরে এসে আপনার কাছ থেকে নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর খুঁজব। দর্শক, আপনারা দেখছেন রিন প্রেজেন্টস ভোটের লড়াই। নিচ্ছে ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি রিন প্রেজেন্টস ভোটের লড়াইয়ে। বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ বিলাল হোসেন। আমাদের সঙ্গে 3জন অতিথি রয়েছেন। বিলাল হোসেন ইউনিভার্সিটি টিচার্স লিংকের সদস্য সচিব। আপনাকে যে বিষয়টি আমি যাওয়ার আগে প্রশ্ন করছিলাম যে নৈতিকতা বলতে, শিক্ষায় যে নৈতিকতার কথা বলছেন, এই নৈতিকতার মার্জিন বলতে আপনারাই কি বুঝতেছেন, আর জামাত বা কোন পয়েন্টগুলো থেকে নৈতিকতা হিসেবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে? আসলে এডুকেশনের আলটিমেট টার্গেটটা কি, লক্ষ্য কি? এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ মাইন্ড, বডি অ্যান্ড সোল। একজন মানুষের মানুষের চিন্তা, তার আচরণ, কথাবার্তা, কাজকর্ম সব কিছুর মধ্যে একটা রিফ্লেকশন থাকে। এখন একজন নৈতিক মানুষ যখন সে কোনো একটা বিচার বিশ্লেষণ করবে, তখন কোনো সিদ্ধান্ত নেবে, পলিসি সেট করবে, তখন সে ভাববে এর দ্বারা কে উপকৃত হচ্ছে, কে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনৈতিক মানুষ তিনি প্রথম ভাববেন তিনি কি উপকারটা পাচ্ছেন। আমরা এমন একটি সমাজ চাই, শিক্ষা ব্যবস্থা চাই, যে শিক্ষা ব্যবস্থায় যেই শিক্ষার্থীদেরকে গড়ে তোলা হবে তারা ভাববে আমার এই চিন্তার কারণে, আমার এই পলিসির কারণে জাতির কি ক্ষতি হচ্ছে, জাতির কি উপকার হচ্ছে।
গত দীর্ঘ সময় আমরা দেখেছি বড় বড় প্রজেক্ট আসছে, প্রজেক্টের কিন্তু বাস্তবায়ন হয় নাই, কিন্তু ওনার 3-4টা ফ্ল্যাট হয়ে গেছে, বা উনি দেশের বাইরে কিছু একটা করে ফেলেছেন, তার নিজের স্বার্থটা তিনি আগে দেখেছেন। আমি বলবো এটা হচ্ছে ফার্স্ট বিষয়। এমন একটি শিক্ষা ব্যবস্থা দাঁড়া করাইতে হবে যে শিক্ষার কারণে শিক্ষার্থী যারা বড় হয়ে এই দেশ পরিচালনা করবে তারা জাতির কথা ভাববে, মানুষের কথা ভাববে, জনগণের কথা ভাববে, তার পরিবার, তার আত্মীয় স্বজনের কথাই শুধু ভাববে না। সেকেন্ড যে বিষয়টি আপনি নিশ্চয়ই দেখেছেন, এবার জামাত ইসলামীর যেই ইশতেহার দিয়েছে সেখানে 5টা না দিয়েছে, 5টা হা দিয়েছে। আমি 5টা একে একে বলবো না, কিন্তু কয়েকটা পয়েন্ট এখানে রয়েছে। সততা, নৈতিকতা এবং কর্মসংস্থান, কয়েকটা বেসিক কথা এখানে রয়েছে। নৈতিকতা, কর্মসংস্থান, সততা, এই পয়েন্টগুলো এখানে দিয়েছে। অন দ্য আদার হ্যান্ড না বলেছে যে পয়েন্টগুলোতে ফ্যাসিবাদী ব্যবস্থাপনাকে না বলেছে, চাঁদাবাজিকে না বলেছে, দুর্নীতি আধিপত্যবাদকে না বলেছে। সো আমরা যেই সময়টা পার করতেছি, আমরা নিশ্চয়ই জানেন যে গত 1.5 বছর শাহেদ ভাই বলেছেন, গত 1.5 বছর ইকোনমি যেভাবে চলছে, আমরা চাই এমন একটি ইকোনমি আসবে যে ইকোনমির কারণে এদেশের মানুষ, সমাজ, রাষ্ট্র সবাই উপকৃত হবে, এবং আমরা যে একটু সমৃদ্ধ জাতি গঠনের কথা ভাবছি সেটার দিকে আমরা অগ্রসর হব। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ বিলাল হোসেন। আপনার কাছে আবারও ফিরবো, তার আগে আবার একটু যেতে চাই শাহেদ আলম, সাংবাদিক ও বিশ্লেষক। আমি আমি শাহেদ আলম, হ্যাঁ, আমি আপনাকে মানে ওইটাই আমি ওনাকে জাস্ট একটু একটা প্রশ্ন counter করে দিই, করিয়ে- সাথে হ্যাঁ, ওইটা sure, কাউন্টার বলেন, করে নিন। যে কথাটি উনি বলেছেন যে নৈতিকতার কথা বলেছেন, নৈতিক শিক্ষা ব্যবস্থা, আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছেন যে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের যে প্যানেল, সেই প্যানেল প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করেছে, 1-2টা ঘটনা ছাড়া। নৈতিক এই শিক্ষা ব্যবস্থা যদি জারি থাকে, বা ছাত্র শিবির যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে এসেছে, তাতে জাতির আসলে কি ক্ষতি হচ্ছে, কি বা উপকার হচ্ছে? ওকে, আপনার প্রশ্ন দিয়েই উত্তর দেই। সেটা হলো পাকিস্তানের সবগুলো বিশ্ববিদ্যালয় তাহলে বা পাকিস্তান ক্ষমতায়, আর জামাত ইসলামী ওখানে 3 নম্বর দল। সো ইট ডাজন্ট ম্যাটার যে আপনার বিশ্ববিদ্যালয়কে এগিয়ে গেল, পিছিয়ে গেল, সেটার সাথে জাতীয় রাজনীতির কোনো সম্পর্ক আছে। এখন কাম টু দ্য পয়েন্ট যে প্রফেসর সাহেবের সততা, নৈতিকতা, এবং আরেকটা শব্দ কি বললেন যেন শেষের হ্যাতে, কি বলছে যে নৈতিকতা, কর্মসংস্থানের কথা বলছে না, আরেকটা বললেন যে মানবিক বাংলাদেশ। মানবিক বাংলাদেশ। তো যাই হোক, আমি ওই কবে যেন বলছিলাম যে মর্নিং শোজ দ্য ডেজ। আপনি ধরুন বিশ্ববিদ্যালয় দিয়েই, আমি শিক্ষা ব্যবস্থা দিয়েই ধরি, ওনারা যখন নির্বাচন করলেন, একটা জায়গায় বললেন না যে এটা আমাদের শিবিরের প্যানেল অথবা জামাত ইসলামীর প্যানেল, বলেন নাই, কোথাও বলেন নাই। কিন্তু ক্ষমতা জয়ী হওয়ার পরে সাধারণ মানুষের ভোট নিয়ে ওনারা সব শিবির হয়ে গেলেন। এবং আজকেও আমি যে ছবি শেয়ার করেছি, দেখছি জামাত ইসলামীর আমিরের পাশে তারা নির্বাচনে স্লোগান দিচ্ছে। ওনারা বলছেন সারা জীবন আমাদের ওয়াদা করে আসছেন যে আমরা লেজুর ভিত্তিক রাজনীতি করি না, এটা একটা উপর থেকে আল্লাহ প্রদত্ত একটা সংগঠন। আজকে আমরা কি দেখছি? লেজুর ভিত্তিক রাজনীতি। তো আমার যে ওয়াদা আমরা পাচ্ছি, সততা, মানবিকতা, এবং ওই যে মানবিক বাংলাদেশ, এবং আরেকটা শব্দ ব্যবহার করি, চমৎকার শব্দ, আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ। ঢাকা 17 আসনের এক সংসদ সদস্য, উনি এখনো সংসদ সদস্য হননি, ওরা পুরা ক্যান্টনমেন্টকে ওনার অধিকারের মধ্যে নিয়ে আসতে চান। একটা মানুষ সংসদ সদস্য হওয়ার জন্য তার ক্যান্টনমেন্টকে নিয়ে তো সে স্টাডি করবে, তার কনস্টিটিউয়েন্সি নিয়ে। আমার এখানে বস্তি আছে, বড়লোকদের বাসস্থান আছে, ক্যান্টনমেন্ট, মিলিটারি পুলিশ আছে, কোন এলাকায় আমার কি চাহিদা, কোন এলাকায় কি আইন, কিভাবে সিস্টেম চলে। উনি জানেন না যে মিলিটারি পুলিশের সাথে তর্ক করা যায় না, ভিতরে আর্মস নিয়ে যাওয়া যায় না। উনি বরঞ্চ ওখানে আধিপত্য দেখানোর চেষ্টা করলেন। শেরপুরে আমরা দেখেছি আধিপত্য প্রতিষ্ঠার জন্য একজন মানুষের প্রাণ গিয়েছে। আজকে বগুড়া 4, আমি যখন আলাপ করছি, বগুড়াতে টাকা দিয়ে ভোট কিনতে যাচ্ছে, এটা ধরিয়ে দিয়েছে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী ধরেছে হাতে নাতে। কেন ধরিয়ে দিল? বিএনপি কর্মীদের সাথে তারা চড়াও হয়েছে, একজনের চোখ উপড়ে ফেলেছে, যিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। চট্টগ্রামের শাহজাহান চৌধুরী বলে যে আমার কথা ছাড়া এলাকায় কিছু কাজ হবে না। জামাতের প্রত্যক্ষ পরোক্ষ এমপিরা বলছেন যে আমার নির্দেশ ছাড়া যেন কাউকে গ্রেপ্তার না করা যায়। এগুলো আমি বলছি গুটি কয়েক মর্নিং শোজ দ্য ডেজ। আপনি যে বলছেন আধিপত্য বিরোধী রাজনীতির বয়ান আপনি প্রতিষ্ঠিতা করবেন, আমি খুবই হ্যাপি যে উনি শিক্ষক মানুষ, উনি খুব নিষ্পাপভাবে এই শব্দগুলো বিশ্বাস করছেন এবং আস্থা রাখছেন। কিন্তু আমরা তো পোড় খাওয়া মানুষ, আমরা তো এই দলটির, এই রাজনৈতিক গোষ্ঠীর অতীত ইতিহাস জানি, যে কিভাবে 71 সালে বাংলাদেশের মানুষের উপরে অস্ত্র চালানোর জন্য পাকিস্তান রক্ষা কমিটি গঠন করেছিলেন গোলাম আজম।
পরে আবার ঠিকই বাংলাদেশের সাথে মিলিত হয়ে গেছেন। ওয়েট, আমরা সবার সাথে থাকতে চাই, মিলিত থাকতে চাই, কিন্তু কথা এবং কাজের যদি মিল না থাকে, সেই রাজনীতি যে কতটা ভয়ঙ্কর সেইটা আমরা আজ করতে পারছি, আমি আজ করতে পারছি, বাংলাদেশের অগণিত মানুষ আজ করতে পারছে। হয়তো উনি প্রফেসর, শিক্ষক মানুষ, উনি আজ করতে পারছেন না বলে উনি আস্থা রাখছেন। আমার আস্থাটা রাখতে কষ্ট হচ্ছে বলে আমি বলছি যে এই বাংলাদেশের যে চলমান ইকোনমি, ফর টাইম বিং অন্তত 1.5 বছর 2 বছরের মধ্যে এইটা একটা মহা বড় ধাক্কা এবং স্থবির অবস্থায় চলে যাবে যদি জামায়াতে ইসলামীর এই যে রাজনৈতিক টেন্ডেন্সি, মোরাল পুলিশিং আমি কেন বলেছি, ক্ষমতা গ্রহণের এই ইউনূস সরকার আসার পরপরই কতগুলো মোরাল পুলিশিং এর ঘটনা আপনি দেখেছেন। চট্টগ্রামে, কক্সবাজারে পতিতা সন্দেহে পিটাচ্ছে নারীকে, নৌকার উপরে পিটাচ্ছে নারীকে, আর এগুলো বলছে মোরাল পুলিশিং। এগুলো তো করে তারা অভ্যস্ত, এমন না যে আমি বানিয়ে বলছি, দিস আর রেকর্ডেড। যখন ক্ষমতা নাই, ক্ষমতা আসলে প্রতিশ্রুতি সবসময় সুন্দর, আমি প্রতিশ্রুতি দিতে পারি সবচেয়ে সুন্দর প্রতিশ্রুতি, কিন্তু আমার ক্যাপাসিটি কি, আমার পাস্ট কি, আমার অতীত অভিজ্ঞতা কি বলে, হু উই আর ইনসাইড। আমি তো বললাম লেজুরবৃত্তি রাজনীতি করবে না বলে সাধারণ ছাত্রছাত্রীদের সামনে তারা হাজির হলো সর্বদলীয় ছাত্র ফ্রন্ট। যেই না নির্বাচন হয়ে গেল, তারা সবাই শিবির হয়ে গেল, এখন জামাতের দাড়িপাল্লার জন্য ভোট চাইছে। তো এটা মুনাফিকি না? তার মানে আপনি বলছেন যে রাজনৈতিক ইশতেহারে আমরা যা বলছি সেটার প্রয়োগ শেষ পর্যন্ত থাকছে না। প্রয়োগটা হচ্ছে ভাইটাল, যে আপনি যেটা যতটুকু পারবেন অতটুকু ওয়াদা করেন। আমি আরেকটু যুক্ত করতে চাই শাহেদ আলম, আপনি জামাতের বিষয়ে যেমনটি বললেন, আজকে কুমিল্লা 4 আসনে যেটি জানেন যে হাসনাত আব্দুল্লাহর আসন, এই আসনে বিএনপির যিনি প্রার্থী ছিলেন মঞ্জুরুল হাসান মুন্সি, উনি ঋণ খেলাপির কারণে নির্বাচন করতে পারেননি। ওনারা অন্য একটি দলের প্রার্থীকে সাপোর্ট দিয়েছে এবং আজকে উনি একটি জনসভায়, ভালোই লোকজন ছিল সেখানে, উনি বলেছে যদি অন্য দলকে ভোট দেন আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। এই বিষয়ে আপনার আমি জানি না কোন প্রেক্ষাপটে তিনি বলেছেন, যদি এটা হুমকি সাধারণ ভোটারদের দিয়ে থাকেন, একদম হুমকি। আমি সাধারণ ভোটারদের দিয়েছেন না নিজের পরিবারের লোকজনকে বলেছেন? এমনও তো হতে পারে, ওনার সামনে বেশ এমনও তো হতে পারে যে ওনার জন্য উনি যেন এমপি হন, উনি 3 বারের এমপি, মুক্তিযোদ্ধা। এমনও তো হতে পারে যে ওনার যারা আত্মীয় স্বজন আছে, যাদেরকে নিয়ে উনি এতদিন প্রচারণা করেছেন, তাদেরকে উনি বোঝাচ্ছেন যে ট্রাকেই ভোট দিতে হবে, যদি না দেন তাহলে কিন্তু আপনাদের প্রত্যেককে আমি ছাড়বো। এটা হইতে পারে যদি তার নিজের লোকজনকে বলে, দ্যাটস ওয়ান মেসেজ। কিন্তু উনি যদি জনসভায় প্রত্যক্ষভাবে মানুষকে হুমকি ধামকি দেয়, দ্যাটস এ ক্রাইম, তাকে অ্যারেস্ট করা উচিত। সো আমাদের প্রেক্ষাপট দেখতে হবে। কালকে শাহরিয়ার সাহেব একজন পান বিক্রেতাকে টাকা দিচ্ছেন স্পষ্টভাবে নোংরামি করে, যে না জান্নাতে যেতে হবে, দুনিয়ায় সব কিছু না, আল্লাহ সব। উনি পকেট থেকে টাকা একবারে জামায়াত ইসলামের লিফলেট হাতে টাকা বের করে দিলেন। পরে ওনার ব্যাখ্যা দেওয়া হলো, না ওনাকে তো খেলনা কেনার জন্য আমি টাকা দিছি, এটা তো ঠিক না, এটা অপপ্রচার। এখন নির্বাচন কমিশনের সুযোগ ছিল কালকে তারার, আমি এমনকি মোসাদ্দেক ডাকসুর যে নির্বাচিত, যাকে অনেক কিছু বলে ইউরেনিয়াম বলে ট্রল করা হয়, ইউরেনিয়াম মোসাদ্দেক, সেও বলছে যে অধর্ম নির্বাচন কমিশন কতটা নির্বাচন তারা শক্ত, এই ব্যক্তিকে অ্যারেস্ট করতে হবে এবং এটা যে আইন ন্যূনতম 15 দিন জেলে রাখার ব্যবস্থা করতে হবে। নির্বাচন সেটা করে নাই, আমিও বলছি না যে তাকে জেলে যেতে হবে, বাট দ্যাটস এ সিম্বল। উনি যে বললেন যে না আমি ভোট কেনার জন্য টাকাটা দিই নেই, আমি অন্য প্রেক্ষাপটে দিয়েছি, সুতরাং প্রেক্ষাপট যদি তারটা মানি তাহলে এটাও তো মানতে হবে যে মুন্সি, আমি আম নট সাপোর্টিং মুন্সি। কিন্তু এমন তো হতে পারে তার নিজের লোকজনকে বলছে যে এখানে হাসনাত আমাকে ডুবাইছে, তোমাদের ভোট যদি অন্য কোথাও যায় আমি কিন্তু তোমাদের দেখে নিব, ট্রাককেই ভোট দিতে হবে। সেটা হলে তো আর এটা ক্রাইম না, তাই না? শাহেদ আলম, আপনার কাছে আবারও ফিরবো। সাইদুল আজহার সারোয়ার, শাহেদ আলম যে বিষয়টি বলছিলেন, এই যে নির্বাচন এলেই অর্থনীতি চাঙ্গা হয়ে যায়, এটা নেগেটিভ অর্থনীতি। আমি পজিটিভ অর্থনীতির কথা বলছি না। ভোট কেনা, ভোটারদেরকে টাকা পয়সা দেয়া, নির্বাচনের খরচ। এবার তাও ভালো যে আমরা কোথাও পোস্টারের বিড়ম্বনায় পড়িনি, যে সয়লাভ হয়ে যেত পোস্টারে, সেই জায়গাটা নির্বাচন কমিশন ভালো উদ্যোগ নিয়েছে। কিন্তু একই সাথে নির্বাচন কমিশন আসলে কি করে, যে পয়েন্টগুলো উঠে এসেছে এখানে তো নির্বাচন কমিশন। শাহেদ ভাই যে পয়েন্টগুলো নিয়ে বলেছে, আমি বেলাল ভাই একটা প্রশ্ন দিয়ে আমার কথাটা শুরু করি। নৈতিক অর্থনীতির কথা বলেছেন, তো আমরা গতকাল মিরপুরে দেখেছি যে নৈতিক অর্থনীতিটা ওনারা কিভাবে চান। এটা যদি হয় তাহলে এটা এই অর্থনীতি আমরা যারা বিজনেস করতে চাই, আমাদের কাছে যেহেতু টাকাটা আসবে না, আমরা এই অর্থনীতি চাই না।
মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়েছে কিন্তু যে জামাত আসলে কি হবে। যেমন অনেকে আমার কলিগরা আজকে দুষ্টুমি করে বলছে 14ই ফেব্রুয়ারিকে আমরা পাঞ্জাবি পরবো, মেয়েরা কি শাড়ি পরবে। এটারও কিন্তু একটা বড় অর্থনীতি আছে। আপনি দেখেন নৈতিকতার কথা বলছি আমরা অর্থনীতিতে, কিন্তু ঋণ খেলাপিদের জন্য কি ব্যবস্থা সেটা যদি আমি জাস্ট উদাহরণ দিই, একটা শিল্প গ্রুপের কথা বলি যারা বাংলাদেশে এখন ট্রেডিংয়ে অনেক বড়, এবং এসালমের নাম প্রকাশ্যেই বলা হয়, তার সাথে তার সহযোগী হিসেবে 6,000 কোটি টাকা দুদকে মামলা, তাদের এখন বিপিএল টিমও আছে, কিন্তু তার নামে এখন কোনো কোথাও আওয়াজ নেই। তো একজনকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ওই গ্রুপের নামে কোনো আওয়াজ নেই কেন, একটা বিশেষ অঞ্চলের শিল্প গ্রুপ। বলে না, উনি তো একটা দলের ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ছিলেন একটা বিশ্ববিদ্যালয়ের, এই জন্য ওনার গ্রুপ নিয়ে কোনো আওয়াজ নেই। এটা যদি নৈতিক অর্থনীতির উদাহরণ হয়ে থাকে বেলাল ভাইয়ের ভাষায়, তাহলে এই অর্থনীতি কিন্তু আমরা 5ই আগস্টের, আমি যেহেতু নিজে সক্রিয়ভাবে আমরা 5ই আগস্ট এই অর্থনীতি চাইনি। আপনার কাছে যখন থাকবে ওইটা আপনার নৈতিকতা, আর অন্য যেটা করবে সেটা অনৈতিক, এই জায়গা থেকে বেরোয় আসতে হবে। দুর্নীতির কথা বলা হচ্ছে ইশতেহারগুলোতে। আমরা চিটং বিশ্ববিদ্যালয়ে রিসেন্টলি কি দেখলাম, প্রথম, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এদেরকে নিয়োগ না দিয়ে 12তম প্রো ভাইস চ্যান্সেলরের মেয়েকে নিয়োগ দেওয়া হয়েছে। এটাই কি নৈতিকতা? এই নৈতিকতা থেকে আমরা দূরে থাকতে চাই। আপনি দেখেন যে মব কালচারের কথা শাহিদ ভাই বললেন, সেখানে আমি একটু যোগ করি, মানুষ যদি মানসিকভাবে শান্তিতে না থাকে আপনার অর্থনীতি ডেভেলপড হবে না। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি দেখছি, আম্মার কি করছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি দেখছি, শিক্ষকদের সাথে কি ব্যবহার হচ্ছে, রিসেন্টলি চিটং বিশ্ববিদ্যালয়ে দেখলাম টিচারদেরকে কিভাবে অপমান করা হচ্ছে। এই যদি হয় দেশের মানে আভ্যন্তরীণ অবস্থা, সেখানে আমি কি অর্থনীতির অবস্থায় যাবেন? সে সাইকোলজিক্যালি তো একটা আনরেস্ট অবস্থায় থাকবে। ইসলামে অনেক জায়গায় বলা হয় যে আপনার সুদ হারাম, ওকে ফাইন, আপনি ব্যাংকিং চাকরি করা হালাল কি হারাম, এটাও নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন আছে। তাহলে জামাত ক্ষমতায় আসলে ব্যাংকিং সেক্টরে কি প্রশ্ন আসবে? তার ইসলামী ব্যাংক যে মুনাফার কথা বলে, সেখানে কি সুদ হচ্ছে না? তার থেকে সেও কি কারো থেকে টাকা নিচ্ছে না? সেও তো সুদ দিচ্ছে। তাহলে সুদবিহীন যে অর্থনীতির কথা বলা হচ্ছে, আমি বলবো যে সামগ্রিকভাবে মানুষ যদি ভালো না থাকে, মানুষের যদি মানসিকভাবে, আপনি শারীরিকভাবে যে অসুস্থ থাকেন, আপনার কাছে যদি আপনার প্রিয় খাবারও আনা হয়, আপনার কাছে কিন্তু ভালো লাগবে না। ফলে অর্থনীতি একটা বড় একটা টার্ম, এর সাথে কিন্তু অনেক কিছু লজিক্যাল ইস্যু জড়িত। তেমনি এই প্রশ্নগুলো কিন্তু আপনার সবাইকে কিন্তু এই উত্তরগুলো দিতে হবে যে নৈতিকতা শুধুমাত্র কার জন্য। তারপর আরেকটা প্রশ্ন মানুষের মধ্যে আসছে, আচ্ছা জামাত যদি ক্ষমতায় আসে বা কোনো একটা বিশেষ দল যদি ক্ষমতায় আসে, জাকাত নির্ভর যদি অর্থনীতি করে, সেক্ষেত্রে কি আমাকে ট্যাক্স দিতে হবে না জাকাত, মানে কোনটা থাকবে, জাকাত থাকবে না ট্যাক্স থাকবে? মানে এই যে কনফিউশন, এবং নারীদেরকে নিয়ে যে, কারণ এটা তো আপনি দেখেন 16ই ডিসেম্বর এবার চলে গেল, এটা আমি 16ই ডিসেম্বরে আমার বাসায় আমি কিন্তু পুরো মাস জুড়ে আমি পতাকা লাগাতাম, কিন্তু আমি ইমোশনালি এবার কোথাও যেন কানেক্ট ফিল করি নেই যে আমার দেশ কি, মানে কেমন একটা, এই যে 26শে মার্চ চলে গেল, এই যে 1লা এপ্রিল আসছে, মানে পিপলের কাছে ওই ফিলিংসটা নেই। কেন? একটা ভীতি আছে। এই ভীতি থেকে অর্থনৈতিক ডেভেলপমেন্ট কিন্তু আপনার হবে না। এবং বিশ্ববিদ্যালয়গুলো যদি দেখেন যে নির্বাচনগুলো বলেন বা এর পরবর্তীতে যে ছাত্র শিক্ষক সম্পর্কের যে অবনতি হয়েছে এবং মানুষের মধ্যে যে একটা ভীতি, সেটা যে দল করুক না কেন তার স্বাধীনতা আছে একটা দল করার, সবাই যে আপনার খারাপ তাও তো না। কিন্তু আপনি যদি নৈতিক অর্থনীতি বা আপনি যদি আপনার নৈতিকতাটাকে আপনার সার্কেলের মধ্যে গণ্ডিবদ্ধ করে ফেলেন, আপনার সংজ্ঞায়িত করেন, তাহলে পিপল যদি ভালো না থাকে, দিন শেষে আপনি সরকার যেই ক্ষমতায় আসেন না কেন, মানুষকে যদি ফিল ফ্রিভাবে সে তার মতামত প্রকাশ করতে না পারে, আপনি ভালো আপনি খারাপের কথা যদি বলতে না পারে, এবং আপনিও যদি সো কল্ড আগের যে 15-17 বছরের শাসন আমলের মতো ছাত্রলীগ করলেই ভালো, আর এখন যদি ছাত্র শিবির বা ছাত্র দল করলে ভালো, এই জায়গায় যদি আবার আমরা ফিরে যাই, তাহলে আসলে বাংলাদেশের কোনো ডেভেলপমেন্টই হবে না। নিশ্চয়ই সাইদুল আজহার সারওয়ার, আমরা আবার আলোচনায় ফিরবো, কিন্তু একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন রিন প্রেজেন্টস ভোটের লড়াই, নিচ্ছে ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। নতুন রিন, যার প্রো সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি রিন প্রেজেন্টস ভোটের লড়াইয়ে। আমরা আলোচনা করছিলাম দলগুলোর যে নির্বাচনী ইশতেহার হয়েছে সেই বিষয়গুলো, সাথে রাজনীতিও যুক্ত হচ্ছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ বিলাল হোসেন, সদস্য সচিব, ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক, আপনার কাছে ফিরতে চাই। দুজনেই, শাহেদ ভাই এবং সাইদুল আজহার সারওয়ার, দুজনে যে কথাগুলো বলেছেন, জামাতকে নিয়ে কথা বলেছেন। আপনি যদিও সরাসরি জামাতের প্রতিনিধিত্ব করেন না, কিন্তু একসময় যেহেতু ছাত্র শিবিরের রাজনীতি করেছেন এবং আপনাদের যে শিক্ষক সংগঠন এটা অনেকটা জামাতপন্থী। বিশ্ববিদ্যালয়গুলোতে যে বিভিন্ন পন্থী সংগঠন, টিচারদের মধ্যে জামাতপন্থী, বিএনপিপন্থী, আওয়ামী লীগপন্থী, শিক্ষার ক্ষেত্রে রাজনৈতিক পরিবর্তন হলে যেই দল আসে সেই দলপন্থী শিক্ষকরাই কি শেষ পর্যন্ত সর্বেসর্বা হয়ে যায় বিশ্ববিদ্যালয়গুলোতে? সেই ক্ষেত্রে দলীয়পন্থী শিক্ষক রাজনীতি থাকা উচিত কিনা, এটা আমার প্রশ্ন, আর আপনি সাথে সম্পর্কগুলো যুক্ত করতে পারেন। ধন্যবাদ। আসলে আমি ভাইয়ের কথা দিয়ে শুরু করতে চাই যে উনি যেটা বলেছেন যে জামাত ক্ষমতায় আসলে কীভাবে তার ইকোনমিটা চালাবে,
আমি জামাতের প্রতিনিধিত্ব করি না এখানে, কিন্তু একটি বিষয় আমি খেয়াল করেছি, জামাত ইসলামী একটা পলিসি সামিট করে তার পুরো পলিসিগুলো সে উপস্থাপন করেছে। সেখানে কোথাও বলে নাই যে বর্তমান যেই সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা রয়েছে এগুলো কলাপস করে দিবে। বলে নাই যে বর্তমানে যে ট্যাক্সিং সিস্টেম কিংবা আদার যে সিস্টেম আছে সেগুলো স্টপ করে দেবে, এগুলো কিন্তু কোথাও বলা হয় নাই। তো কিন্তু বলেছে যে সুদমুক্ত অর্থনীতি চালু করবে। সুদমুক্ত অর্থনীতি, পর্যায়ক্রমে সুদমুক্ত অর্থনীতির দিকে যাওয়া একটা জাতি সমাজের জন্য প্রয়োজনীয় বিষয়, এই বিষয়গুলো আসছে সেখানে, কিন্তু তার পলিসির মধ্যে সে একটা সুদমুক্ত অর্থনীতি রাষ্ট্রীয় ক্ষমতায় যে শুরু করে দিবে এই ধরনের কোনো বিষয় পলিসির মধ্যে ছিল না। আমি জাস্ট এই পয়েন্টটা আপনাকে দিয়ে রাখলাম। এখানে একটি বিষয় ভাইয়ের কাছ থেকে এসছে যে জাকাত এবং ট্যাক্স, আমরা প্রত্যেকে মুসলমান, এখানে আমরা যারা আছি মুসলিম, আমরা জাকাত এবং ট্যাক্সের মধ্যে তফাৎ বোঝা দরকার। জাকাত কেন দেওয়া হয় আর ট্যাক্স কেন নেওয়া হয়, দুই জিনিস কিন্তু। সো জাকাত এবং ট্যাক্সকে গুলিয়ে ফেলাটা এটাই হচ্ছে আমাদের জন্য অসুবিধার একটা বড় জায়গা। আমরা ভয় পেয়ে যাই 2.5% ট্যাক্স জাকাত আমার দিতে হবে, কিন্তু 40%, 30%, 25% ট্যাক্সও আমাদের কিন্তু দিতে হচ্ছে। সো জাকাত এটা মানুষের হক, গরিবের হক, এই হকটা আমাকে তার কাছে পৌঁছাইতে হবে। এটা আমার দান দাক্ষিণের কোনো ইস্যু না, এটা আমার ওই মানুষটাকে পৌঁছে দেওয়া হচ্ছে আমার দায়িত্ব। সো জাকাত এবং ট্যাক্সের এটা কি তফাৎ এরকম যে ইয়ানাতের নামে যেই অর্থ সংগ্রহ করেন আপনারা, এখন জাকাতটা তো অনেকেই এখন দেয় ঐচ্ছিকভাবে, কেউ ধর্মীয় বাধ্যবাধকতা অনেকেই দেয় না, কিংবা সামর্থ্য থাকলে এড়িয়ে শাহেদ যায়। ভাই, এটা ঠিক আপনারা না। কি আমি ধর্মীয় বাধ্যবাধকতা থেকে জাকাত দেই না, আমি বলছি আমি অনেকেই জাকাত ফরজ, অনেকে দেয় না, সেটা জামাত আপনি ইসলামী কি বলছেন। ক্ষমতা আসলে বাধ্যতামূলক আইন প্রয়োগ করে এটা বাধ্যতা করা হবে এরকম, মানে ইয়ানাতের মতো করে? আমি জামাত কি করবে জামাত ভালো জানে। আমি এখানেই তো সমস্যা। হ্যাঁ, জামাত কারণ ভালো হচ্ছে জানে। এতগুলো লুফোলস তারা রেখে দিয়েছে, সো তারা আপনি কিছু পরিষ্কার করে বলছে না আপনি- যে আমি এটাই করব। না, জাকাত আমি কেন দেই? জাকাত আমি দেই, আমার উপর জাকাত ফরজ। আমি দেই না ধরেন, না, সেটা আপনি ফরজ মানেন না, আপনার তাহলে ব্যাপার আপনি এটা। কি আইন প্রয়োগ করবেন কিনা, আমাকে জাকাত দিতে বাধ্য করবেন কিনা? এটা ক্ষমতা রাষ্ট্র আসলে? চিন্তা করবে, কিন্তু এই তো এখানে এটা- প্রবলেম। এটা জামাতের পলিসির যদি ব্যাপার। সরাসরি প্রতিনিধি আমরা কাউকে পেতাম যিনি সামনে আমরা গণিত জনগণ শিক্ষক বানান। আমি শিক্ষক, আমার জায়গা থেকে আমি জাকাত দেই ফরজ হিসেবে। আমি তো বললাম যে আমি ফরজ হিসেবে জাকাত দেই। আচ্ছা, আমিও ফরজ হিসেবে দেই। আপনি তো বললেন দেন না। আমি তো বললাম যে আমি ফরজ হিসেবে ধরেন আমি দেই না, সেটা আপনার ব্যাপার, আমি আপনি দেই না। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এখন কেউ যদি না পড়ে সে তার ব্যাপার। আপনি জোর করে বাধ্য করবেন No, কিনা? আমি বাধ্য করব না। আমি জীবনে জাকাত বাধ্য করবেন না, কিনা? আমি তো বাধ্য করার কেউ না। জাকাত বাধ্য না, করবেন আমি কিনা? বাধ্য করার কেউ না। আপনার দল মানে জামাত ইসলামী করবে কিনা? এটা জামাত ইসলামের আমিরকে জিজ্ঞেস করতে হবে। there is a loopholes, আমরা জানি না যে what would be the policies. না, জামাত তার পলিসিতে বলে নাই সে জাকাত কাউকে বাধ্য করবে। আমি পলিসি সামিটে ছিলাম। আমরা সামনে আগাতে So, চাই এক জায়গায় আমার কথাটা আটকে শেষ থাকতে করতে চাই। হবে। এখানে বলেন। আরেকটা কথা সেখানে এসছে যে নৈতিকতার প্রশ্ন আসলে কেন তো ভয় লাগে আমাদের? নৈতিকতার প্রশ্ন আসলে আমাদের ভয়ের কারণ কি? নৈতিকতা ভালো জিনিস। গতকালকে একজন আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনারা ইউটিএল এর পক্ষ থেকে ন্যায় ইনসাফের পক্ষে, হায়ের পক্ষে ভোট চাইছেন, দেশের মানুষ যাতে ন্যায় ইনসাফের লোকদেরকে ভোট দেয়। তো আমি বললাম ন্যায় ইনসাফের পক্ষে দিলে অসুবিধা কি? সবাই তো ন্যায়ের ব্যাপার। নৈতিকতা নিয়ে আমরা ভয় পাই না, কারণ আমরা নৈতিকতা যখন ব্র্যাকেট বন্ধী হয়ে যায়, না, যে আমি যেটা বলবো সেটাই নৈতিকতা। নৈতিকতার ডেফিনেশন সবার কাছে ক্লিয়ার। No. নৈতিকতার ডেফিনেশন সবার কাছে ক্লিয়ার। একজন ঘুষ খাচ্ছে, একজন খাচ্ছে না, একজন অন্যায় করছে, একজন করছে না, একজন শাহরিয়ার শত শত সাহেব যে মানুষকে পয়সা দিলেন হ্যাঁ দাড়িপাল্লার প্রচারণা, এটা শাহরিয়ার নৈতিক সাহেবকে না যে জিজ্ঞেস অনৈতিক? করেন, এই যে- শাহরিয়ার সাহেব জিজ্ঞেস No, করেন। আপনি এই যে আপনি কিন্তু না, আমি আমার আপনি পয়েন্টটা বলেন clear। clean, এটা নৈতিক আর অনৈতিক। অবশ্যই অনৈতিক। যদি কাউকে টাকা দিয়ে তিনি ভোট দিতে চান, এটা অনৈতিক কাজ। Okay, অবশ্যই অনৈতিক। আমি কেন অনৈতিককে নৈতিক বলবো? অবশ্যই অনৈতিক। অনৈতিক অলওয়েজ অনৈতিক। আপনি 100 মানুষকে হত্যা করে ফেলতেছেন, এটা অনৈতিক কাজ। আপনি মানুষের অধিকার রক্ষা করতেছেন, অনৈতিক কাজ। আপনি দায়িত্বে থাকার কারণে আপনার চাঁদাবাজি হচ্ছে, অনৈতিক কাজ এগুলো। সো অনৈতিকতাকে অনৈতিকতাই বলতে হবে। আমরা একটা নৈতিক সমাজ চাই, শাহেদ ভাই চাচ্ছেন, ভাইও চাচ্ছেন। আমরা একটা নৈতিক সমাজ চাই, যেই সমাজের কারণে মানুষ উপকৃত হবে, যে সমাজে নেতাদের দেখলে ভয় পাবে না। আমি গত পরশু আমার এক স্টুডেন্ট জিজ্ঞেস করতেছে, স্যার ভোটের ব্যাপারে আপনার কি মত? আমি বললাম তাকে ভোট দিতে হবে যাকে গালি দিলে আপনি ভয় পাবেন না। আমরা গালি দিতে, কথা বলতে ভয় পাচ্ছি। আমরা এমন লোককে ভোট দিতে চাই যাকে গালি দিলে আমার ভয় হচ্ছে না। ডক্টর ইউনূস চলে যাচ্ছেন, গত 1.5 বছর কত হাজার গালি ইউনূস খাইছেন, কিন্তু কোনো অসুবিধা না, না, কিন্তু না, হয় আমি না। তো জানি যে গালির জন্য গালিবাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু শিবির, দে আর দ্য মোস্ট গালিবাজ সোসাইটি ইন দ্য মানে ইন হোল বাংলাদেশ। তারা এমন কোনো হীন শব্দ নেই যেই শব্দ দিয়ে তারা তারেক রহমান বিএনপিকে গালি দেয় নাই। কই
ছাত্রদল তাদের ঘাড়ের উপর করে লাঠি মেরেছে? আমরা তো চাই সেটাই হোক। এমনকি আমরা চাই সেটাই ফেসবুকে হোক। লিখে শাহেদ ভাই, আমরা গালিটা সেটাই দেন, চাচ্ছি। গালি দেন। আমরা আমাকে চাই- নিয়ে দিনে 20,000 মানুষ গালি দেয়, আমি তো কোনোদিন পাল্টা একটা গালি দেই নাই, তাই না? আমি অবশ্যই এটা ধন্যবাদ জানাবো। শাহেদ আলম, এটা শুরুতেই আপনার কাছে আমি এই বলছি। বিষয়টাতে হ্যাঁ, ফিরবো। অধ্যাপক বেলাল, আপনি যদি, আমি ছাত্র রাজনীতি রেখে শিক্ষক রাজনীতির যে কথা বলছিলাম সেটা দিয়ে আপনার কাছ থেকে শেষ করতে চাই, তারপর আমি শাহেদ ভাইয়ের কাছে ফিরবো। শিক্ষক শিক্ষক রাজনীতি রাজনীতির লেজুর ভিত্তি হওয়ার কোনো সুযোগ বা কোন নেই। দল ইশতেহার উচিত না। বলেছে কিনা যে শিক্ষক রাজনীতি থাকবে না? কেউ কিন্তু বলেনি। না, বলে নাই, কেউ বলে নাই। কিন্তু আমি দেখেছি আমাদের শিক্ষক সংগঠনের কয়েকটি সংগঠন, বা বিশেষ করে একটি সংগঠনের কথাই বলবো, পরিষ্কার মানে প্যাডের মধ্যে লিখে দিয়েছে এবার নির্বাচনে এই কাজ করবেন সংগঠনের নামে। এটা কিন্তু ঠিক না। শিক্ষক সংগঠন, তাকে তার জায়গায় অটল থাকা উচিত। আপনার নৈতিক অবস্থানটা ক্লিয়ার থাকা উচিত। আপনি যে একটা শিক্ষক প্রতিনিধি বা শিক্ষকদের প্রতিনিধিত্ব করেন, সেটাকে আপনার রিফ্লেকশনে থাকা উচিত। এত খুল্লাম হয়ে যাওয়া ঠিক না। ধন্যবাদ। থ্যাংক ইউ অধ্যাপক ডক্টর মোহাম্মদ বিলাল হোসেন, সদস্য সচিব ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক ইউটিল। শাহেদ আলম, আপনার কাছে ফিরতে চাই যে বিষয়টি নিয়ে আপনি বলছিলেন যে এই 24-এর পরের যে রাজনীতি বা তার আগ থেকে হয়তো শুরু হয়েছে, বা মানে গালির একটা সংস্কৃতি শুরু হয়েছে, এবং কখনো কখনো বলা হয়েছে যে গালিটাও এক ধরনের বিপ্লবের ভাষা। এটাকে আপনি কিভাবে নেন? এটা একটা বিষয়। আপনি ফেসবুকে প্রচুর লেখালেখি করেন, আপনাকেও প্রচুর গালি দেওয়া হয়, ট্যাগিং দেওয়া হয়। আপনি জানেন যে একজন প্রার্থী যিনি ঢাকা 8 আসনে নির্বাচন করছেন, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনাকে তো ডারবি নাসির বলা হয়, আপনি এই বিষয়ে মন্তব্য কি? আপনার নামের সাথে যারা আপনার ফেসবুকে অনেক অ্যাক্টিভিটি করে, আপনাকে বিরিয়ানি আলম বলা হয়। এখন ঢাকার বিরিয়ানি না আমেরিকার বিরিয়ানি, এটা আপনি হয়তো ব্যাখ্যা করবেন। এই বিষয়গুলো আপনি কিভাবে নেন? এবং আপনি আজকে একটি স্ট্যাটাস দিয়েছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাকে ফোন দিয়েছে এবং বলেছে আপনি যাই বলেন না কেন শেষ পর্যন্ত আপনাকে ভালোবাসে, এবং নির্বাচন শেষ হলে জিতুক বা হারুক বসে চা খাবেন, কফি খাবেন। আমরাও সবাই একসাথে বসে চা কফি খেতে চাই। 24-এর পর থেকে এটাই সৌন্দর্য নাকি? 100%। এটা দেখুন, আমি রাজনীতি নিয়ে বিশ্লেষণ করি, আমার একটা পলিটিক্যাল পার্টিজানশিপ আছে, আমি অস্বীকার করি না, এবং কেন আছে সেটাও আমি নির্দ্বিধায় বলেছি যে না, যেহেতু আমার কাছে জামায়াত ইসলাম এবং তাদের জোট এটা অপশন না, আমি মনে করি জোট টু হেল। সো আমাকে জোট টু প্রোগ্রেসে আমার যাইতে হবে। সো সেইখানে আমি ওপেনলি আমি করি। কিন্তু ব্যক্তিগত যে সম্পর্ক, সেই সম্পর্কটা যারা রেসপেক্ট করতে জানে না, যারা ব্যক্তি কুৎসা রচনা করে, তাদের জন্য আমার খুব কষ্ট লাগে, খারাপ লাগে। আমি এনসিপি জামায়াতের একাধিক নেতার সাথে আমার কথা হয়, এমনকি পতিত আওয়ামী লীগের অনেক নেতার সাথেও আমার কথা হয়, কারণ আমার সব জায়গা থেকে ভাইব নিতে হয়, সব জায়গা থেকে ইনফরমেশন নিতে হয়, এবং এভাবেই আপনি কেবল একটা পরিপূর্ণভাবে আপনি আপনার দেশ জাতিকে বোঝার আপনার এই সম্পর্কটা থাকতে হবে। এখন বলছেন যে গালির যে সংস্কৃতি, দেখুন এটা খুবই স্যাড এবং খুবই দুর্ভাগ্যজনক যে আমার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ভাই বোনরা এইভাবে, এই ভাষায়, যেমন পুলিশের সামনে আপনি 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 দাবি দেওয়ার ইনকলাব মঞ্চের নাম করে আপনি জামাত শিবির, আপনি ইনকলাব মঞ্চ হয়েছেন, ওকে ফাইন। পুলিশের সামনে কেন আপনাকে স্লোগান তুলতে হবে ডট ডট মার, পুলিশ মার, ডট ডট মার, ওয়াই, মানে হ্যাঁ, মহিলা পুলিশকে, এগুলার জন্য। এবং আমাদের জেনজি অর্থাৎ তরুণ প্রজন্মের একটা বড় অংশ এখান থেকে এগুলো নিচ্ছে। মানুষ সবসময় ইশতেহারে কিন্তু কোনো দলই বলেনি যে গালি দেওয়া যাবে না। ইশতেহারে গালি কেন? আপনি গত 1 বছরের যে সংস্কার, 1.5 বছরের যে সংস্কার, এই সংস্কারে কোথাও কি আপনি দেখেছেন যে বাংলাদেশ রাষ্ট্র যেন ডানপন্থী এবং ধর্মের নামে ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম না হয়, সেজন্য একটা সংস্কারের ধারা আপনি দেখেছেন কোথাও? সব ধারা হচ্ছে তারা মনেই নিচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপিকে কেমনে আটকে ফেলা যায়, একটা নির্বাচিত গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাত পা কিভাবে বন্ধ করা যায়। ওটা ভিন্ন আলাপ, আমি ওই আলাপে লম্বা আলাপ ওখানে যাব না। আমি যে গালির যে প্রসঙ্গটা আসলো, আমি ব্যক্তিগতভাবে খুব এনজয় করি আমাকে যখন গালি দেয়। একটা জায়গায় কষ্ট লাগে, যদি আমার পরিবার এবং মা, আমার বাবা যিনি মারা গেছেন স্বৈরাচারী সরকারের আমলে, আমি তার ডেড বডি পর্যন্ত দেখতে আসতে পারিনি। আমার নামে মামলা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে। 10 বছর পরে আমি দেশে এসে ঢাকায় কাউকে বলিনি, প্রথমে নীরবে তার কবরে গেছি, কবর জিয়ারত করছি সবাইকে, তারপর আমি বলছি আমি দেশে। তো এইগুলো আমাকে কষ্ট দেয়। নুরুল কবির সাহেব যেটা বললেন যে আমার মৃত মাকে বেশ্যা বলে গালি দেয়, এবং যারাই দেয় তাদের প্রত্যেকের প্রোফাইলে ওসমান হাদির ছবি আমি দেখি। দ্যাটস প্যাথেটিক। এর বাইরে গালি আমি এনজয় করি। এনজয় মানে ধরেন আমাকে এই যে বিরিয়ানি আলম বলেন আর অন্য কি বলেন, হোয়াট এভার, ইটস এ গুড। আমার কথা হচ্ছে গালি থেকে যদি রক কাটা বন্ধ হয় তো গালি ভালো না? আগে তো তারা কথা বলতে পারতো না বলে রক কাটতো, চাপাতি দিয়ে আঘাত করতো, এখন তো তারা গালিটা দিতে পারছে সরাসরি আমাকে। দ্যাটস দ্য রিলিফ।
সে তার মনের ক্ষোভ দূর করছে তার মতার বাইরে আমি কথা বলছি বলে, তো সে তোমাকে গালি দিচ্ছে, আমার তো রগ কাটছে না, তাই না? একদিক দিয়ে ভালো তো। সেজন্য আমি ব্যক্তিগতভাবে ভালো দেখি। আমার মনে হয় যে জামায়াত ইসলাম তাদের এবং ছাত্র শিবির তাদের গঠনতন্ত্র, পড়াশোনা এবং তাদের পেরিফেরিয়াল যেহেতু অনেক ইনস্টিটিউশন আছে, আমার মনে হয় দে শুড হ্যাভ আ বিগেস্ট ক্যাম্পেইন অ্যাবাউট হাউ দে ক্যান পলিশ দেয়ার সোসাইটি, দেয়ার সমর্থক বেস, তারা এক সভ্য সিভিল বানাতে পারে। এটা উড বি দেয়ার বিগেস্ট চ্যালেঞ্জ। যদি ক্ষমতায় আসে, রাষ্ট্রের টাকা বরাদ্দ করে এটা ক্যাম্পেইন করতে পারে, আর যদি ক্ষমতায় না আসে তাহলে তাদের নিজেদের যে ইন্টারনাল সিস্টেম আছে, ফোকাস কোচিং, এই কোচিং ওই কোচিং, এগুলো দিয়ে তারা যেন একটা আলাদা কোর্স তৈরি করে যে না, গালি কিংবা অন্যের মা কিংবা পরিবার কাউকে পতিতা বলা, দ্যাটস নট দ্য পলিটিক্স, ইট শুড নট বি। এটার একটা শালীনতার জায়গা তৈরি হওয়া উচিত। তবে আমাকে ব্যক্তিগতভাবে গালি দেন, আই এম হ্যাপি। নাসিরুদ্দিন পাটোয়ারির যে কথা বলছিলেন ওইটাও আমি লিখছি যে সবার সাথে আমার যোগাযোগ। তো একটা পর্যায়ে সে আমি খুবই মানে অবাক হয়েছি, সে রিচ করেছে, তার দলের আরও অনেকের সাথে আমার কথাবার্তা হয়। সে তখন বলছে যে ভাই এরকম আপনি তো আমাদের বিরুদ্ধে আচরণ করেন, কিন্তু জানেন তো আমরা একটা রাজনীতি করি। আমিও বলছি যে দেখো তোমাদের রাজনীতি তোমাদের, আমাদের রাজনীতি আমাদের। এবং সে জিতুক হারুক, জিতলে শুনছি সে স্বরাষ্ট্রমন্ত্রী হবে, জামাত ইসলাম তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাবে। বাট হোয়াট এভার, আমি বলছি কফি খাবো এবং আমরা হাক করবো, আলিঙ্গন করবো। এটা হলো এই রাজনীতিটুকু, এই গুড জেস্টারটুকু থাক বাংলাদেশের রাজনীতিতে, ওইটাই আমার সবচেয়ে বড় চাওয়া। একদমই তাই। শাহেদ আলম, হয়তো আবার শেষ মুহূর্তে অল্পের জন্য আপনার কাছে ফিরতে চাই সাইদুল আজহার সারোয়ার। শাহেদ আলম যে কথাটি বলছিলেন যে ওনার সবার সাথে যোগাযোগ আছে, সবার সাথে কথা বলতে হয় তথ্য উপাত্তের কারণেই, এটা কোনো রাজনৈতিক বিষয় না। কিন্তু ব্যবসায়ীদের বলা হয় যে ব্যবসায়ীদের কোনো দল থাকে না, যখন যে ক্ষমতায় ব্যবসায়ীরা তারই আসলে, তারা ব্যবসা বান্ধব। একটা প্রশ্ন যুক্ত করে দিই, $1 ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্নের কথা বলা হয়েছে, একটা বড় দলের পক্ষ থেকেই বলা হয়েছে তার ইশতেহারে। এটা কি রাজনৈতিক রোমান্টিসিজম মনে হয় কিনা, নাকি আসলেই বাস্তব? আমার সাথে যোগ করে দে, জামাতের কাছ থেকে 2 ট্রিলিয়ন অর্থনীতির কথা বলা হয়েছে 2040 সালে। তো আমি সেই কথাটাই বলছিলাম যে আমরা 2041 শুনে শুনে এত বেশি অভ্যস্ত হয়ে গেছিলাম, হঠাৎ করে এক বছর কেন কমে গেল 2040 সাল, এটাই বোধহয় অগ্রগতি যে আমরা 2040 সাল এক বছর কমে গেছে। 2041 পতিত ফেসিবাদ সরকারের কাছ থেকে 2041-এর অর্থনীতি এবং মানুষের মধ্যে একটা দাঁড়িয়ে গিয়েছিল যে 2041 পর্যন্ত এই দল ক্ষমতায় থাকবে, এই ধরনের একটা। আমি যেটা বলছি যে অর্থনীতির যদি আপনি ডেভেলপমেন্ট চান, আপনি ভীতির জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। যে কারণে আমরা 5ই আগস্ট করেছি, যে কারণে বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, নতুন অর্থনীতির বাংলাদেশের স্বপ্ন দেখেছে। কিন্তু এখন আমরা কি দেখছি, এটা ভীতির জগতে চলে যাচ্ছে মানুষ। সেখান থেকে আপনি আপনার পারিবারিক অর্থনৈতিক উন্নয়ন হবে না, সেখান থেকে আপনি রাষ্ট্রীয়, কারণ একটার সাথে একটা যোগ সাজস কেন হবে না? আপনি দেখেন আমরা যখন 1 আগস্টের পর শাহেদ ভাই বা বেলাল ভাইরাও, আমরা ভয়ে মোবাইলে যে ছবিগুলো ছিল আমরা ডিলিট করে দিয়েছি, ভয়ে যে যদি 5ই আগস্ট না আসতো তাহলে রাস্তায় যদি আমাকে ধরতো বা আমার বাসায় এসে যদি নক করে বলতো এই যে আপনার মোবাইল চেক করব, তাহলে যদি মোবাইলে পেতো তাহলে কি ঘটতে পারতো, এই ধরনের একটা ভীতির মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে আমরা গিয়েছি। তেমনি এখন একটা নতুন ভীতির সংস্কারের মধ্য দিয়ে আমরা কিন্তু যাচ্ছি যে যদি কোনো একটা বিশেষ দল যদি ক্ষমতায় আসে, আমরা যে সংস্কৃতিটা দেখছি সেটাই যদি আবার এরকম একটা ভীতি, তারা আসলে যারা, যেমন কেন এই ভীতিটা আসছে, ইসলামী ব্যাংক, সেখানে আপনি কি অন্য কোনো মতাদর্শের কাউকে পাবেন? আপনি ইবনে সিনা অন্য কোনো মতাদর্শের কাউকে পাবেন? বা ফোকাস কোচিংয়ের টিচার অন্য কোনো মতাদর্শের কাউকে পাবেন? রেটিনা, এটা কিন্তু বাংলাদেশকে একটা ভীতির জায়গায় নিয়ে যাচ্ছে। আমি বলবো ফেসিবাদের যে ভীতিটা আমরা, ওই সময়ের ভীতি ছিল যে ওই দলের যদি আমি সাপোর্টার না হই, আমি ওই ভীতি, তাহলে আমি পারিবারিকভাবে আমার তো জব থাকবে না, কারণ আমি যেহেতু ওই মতাদর্শের সাথে। ঘোষণা দিয়ে করতে পারে নাই, তাদের অতীত ব্যাকগ্রাউন্ড ছিল না, তারা কেবল দল টিকিয়ে রাখতে আওয়ামী লীগ বানিয়েছে সবাইকে। বাট দিস ইজ জামাত ইসলামিস প্র্যাকটিস। বাংলাদেশের 18 কোটি মানুষকে তারা জামাত বানাবে। 4.5 কোটি তরুণকে যদি আপনি জামাত শিবির না হতে পারেন, আপনি চাকরি পাবেন না। ইটস প্রুভেন। ইসলামী ব্যাংক, রেটিনা, ফোকাস, ইবনে সিনা, ইটস প্রুভেন। এই জায়গাটা আমি মনে করি অর্থনীতির যে আপনার যে ইশতেহারের কথা বলেছেন বা আগামীর বাংলাদেশের যে স্বপ্ন, এই স্বপ্ন কিন্তু আমরা 5ই আগস্ট দেখিনি। এই স্বপ্ন আমরা চেয়েছি যে একটা সবাই মিলে ঐক্যবদ্ধ, যে অনেকে যে কথাগুলো বলছে বা জামাতের আমিরও কিন্তু তারেক রহমান আসার পর দেখা করে বলেছে যে আমরা একসাথে সরকার গঠন করতে চাই, অর্থাৎ একটা সম্প্রীতির বাংলাদেশের কথা বলা হচ্ছে। কিন্তু আপনি মুখে সম্প্রীতির কথা বলছেন, কিন্তু আপনার অ্যাক্টগুলো কি? আপনার অ্যাক্টগুলো কিন্তু সেটা বলছে না। আপনি ভিন্ন মতাদর্শের টিচার, ভিন্ন মতাদর্শের ছাত্রদেরকে আপনি হলে থাকতে দিচ্ছেন? তাদেরকে আপনি তো গলার মধ্যে গামছা পেঁচিয়ে আপনি রাস্তায় নিয়ে আসছেন, তাদের আপনি তো রিজাইন দিতে হচ্ছে না।
আপনি একটা ভীতির জায়গা তৈরি করেছেন যে আপনার আসার দরকার নেই, আপনার রিজাইন লেটারটা আমি নিয়ে এসেছি, আপনি শুধু সাইন করে দিবেন। এটাই কি বাংলাদেশ? এটাই নৈতিকতার বাংলাদেশ? ফলে আমি যেটা বলছি যে আপনি নৈতিকতাটা আপনার সংজ্ঞায় আপনি সংজ্ঞায়িত করলে হবে না, যে তুমি যদি আমাকে সাপোর্ট করো তোমার চাকরি থাকবে, তুমি যদি আমাকে, আমি অনেককে চিনি যারা ইসলামী ব্যাংকে জব করে, যারা ভিন্ন মতাবলম্বী, হয়তো বা বিএনপি করে বা সরাসরি জামাতের সাথে ইনভলভ না, তারা এই 5ই আগস্টের পর অনেকেই ট্রান্সফার হয়ে গেছে। অনেকের জব থাকবে কি থাকবে না এই জায়গার মধ্যে আছে, যে যদি জামাত ক্ষমতায় আসে ইসলামী ব্যাংক তো আমার চাকরি চলে যাবে, কারণ তারা জানে যে আমি সরাসরি আপনার এটার সাথে জড়িত না। এবং অনেকে অফ দি রেকর্ড নাম প্রকাশ না করে বলছে যে আমাকে বাধ্য করা হচ্ছে এত টাকা দিতে হবে, তোমাকে 1 মাসের বেতন দিতে হবে, যে তুমি যেহেতু ইসলামী ব্যাংকে চাকরি করো আমার এই ব্রাঞ্চ থেকে এত টাকা তুলে দিতে হবে, 5 লক্ষ টাকা তুলে দিতে হবে, বা বড় বড় ব্রাঞ্চগুলোকে 10 লাখ টাকা তুলে দিতে হবে। আমি জানি না এটা কোন ধরনের অর্থনীতির কথা বলা হচ্ছে। ফলে আমি চাই ব্যক্তিগতভাবে এবং আমাদের তারুণ্যের চাওয়া হচ্ছে যে 5ই আগস্টে যে স্বপ্ন, আমরা কালেকটিভ বাংলাদেশ চাই, সবাই মিলে সুন্দর একটা বাংলাদেশের স্বপ্ন দেখতে চাই, যেখানে আমরা কোনো একটা ব্র্যাকেটবন্দি থাকার কারণে আমরা যেন কোনোভাবে অর্থনৈতিকভাবে হোক, পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, আমরা যেন পিষ্ট না হই। আমরা একদমই আলোচনার শেষ পর্যায়ে 1 মিনিট করে নেব। সাইদুল আজহার সরোয়ার, আপনাকে দিয়ে মানে শুরু করতে চাই। প্রতিশ্রুতি যেটাই দেয়া হয়েছে ইশতেহারে, শেষ পর্যন্ত যারাই ক্ষমতায় আসুক কতটুকু টিকবে? কতটুকু টিকবে সেটা তার ইমপ্লিমেন্টেশনের উপর নির্ভর করবে, বাট আমরা স্বপ্ন দেখতে চাই যে দলেই ক্ষমতায় আসুক তারা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখবে। আমি আমার 16ই ডিসেম্বর যেভাবে চাই, আমি আমার 24কেও সেভাবে চাই। এই দুটো সম্মিলনে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে চাই। আমরা কৃষিভিত্তিক যে অর্থনীতি, সে অর্থনীতির চাঙ্গা চাই। আমরা আমাদের ব্যাংকিং সেক্টর থেকে যে টাকাগুলো চুরি হয়ে গেছে তাদেরকে আমরা আবার জবাবদিহিতার মধ্যে আনতে চাই। আমরা ইকোনমিতে আমরা অর্থায়ন চাই, যেটা উনি বললেন যে বাদামওয়ালার বাদাম বিক্রি হচ্ছে না, তার বাদাম বিক্রি যেমন চাই, আবার গোল্ডেরও যেন আপনি একটা জায়গায় একটা রেট থাকে। তারপর ডলারের আমরা যে ক্রাইসিসগুলো দেখেছি, বা ডলারের এখন যে প্রাইসের অবস্থা, আপনি যদি যদি বাংলাদেশ ব্যাংক না কিনে কোথায় ডলার প্রাইস পড়ে যাবে, সেক্ষেত্রে রপ্তানিমুখী অর্থনীতির কি হবে, সেই জায়গাগুলোতে আমি মনে করি যে সরকারি ক্ষমতায় আসুক এই জায়গায় স্থিতিশীলতা চাওয়াই আপনার বড় চাওয়া। পলিটিক্যাল যদি আনরেস্ট থাকে আপনার বিনিয়োগ হবে না, বিনিয়োগ না হতে আপনার কর্মসংস্থান হবে না। আপনি বেকার ভাতা দেন আর বেকারত্ব নিয়োগ করবেন, এগুলো সবই তখন একটা মানে হাস্যরসাত্মক শব্দ ছাড়া আর কিছুই থাকবে না। শাহেদ আলম, সাংবাদিক ও বিশ্লেষক, আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাই, আপনার প্রেডিকশন নিয়ে খুব আলোচনা হয়, সমালোচনা হয়। ডাকসু নিয়ে যে প্রেডিকশনগুলো করেছিলেন সেগুলো পুরোটাই উল্টো হয়েছে। জাতীয় নির্বাচন নিয়ে আপনার প্রেডিকশন কেমন? কঠিন হয়ে গেল কিনা প্রশ্নটা? নাকি ঠিক আছে? কঠিন মানে এটা হলো যে আমি আমার কথা না বলি, এটা হলো রয়টার্সের একটা হেডলাইন। আপনি অন্য তো সব জায়গায় দিচ্ছে, এমন তো না যে রয়টার্স অন্যরা সব একরকম দিচ্ছে, রয়টার্স আরেক রকম দিচ্ছে, তাই না? রয়টার্সের হেডলাইন যখন আমি পড়ছি তখন লেখা 3 ঘন্টা আগে, বাংলাদেশ তারেক রহমান ফ্রম এক্সাইল টু এজ অফ পাওয়ার। এখন আমি এরকম আপনাকে ভুরি ভুরি কালকে যে আইএলডির যে জরিপ সেখানে স্পষ্ট, এটা হলো বাংলাদেশ, এটা হচ্ছে পলি মার্কেটের ইন্টারন্যাশনাল বেটিং এজেন্সি। আপনারা জানেন যে এখানে মানুষ পয়সা দিয়ে বাজি ধরে, এখানে মোর দ্যান $1 মিলিয়ন বাজি ধরা হয়েছে। সেখানে 86% বলছে বিএনপি, 14% বলছে জামাত ইসলামী, তাই তো? ভোটের পার্সেন্টেজে জামাত এবং বিএনপির পার্সেন্টেজের দূরত্বটা কেমন হবে? আমি বলছি আপনার বিএনপি জোট বলছে 208, জামাত পেতে পারে 46টা আসন। এটা গতকালকে প্রথম আলো করছে একটা জরিপ। তো দিস আর কনসিস্টেন্ট, এবং আপনি মাঠে ঘাটে ভাই যেখানে যান এটা কাইন্ড অফ একপেশে নির্বাচনের ইঙ্গিত দিচ্ছে আর কি। কিন্তু আমি চাই একপেশে না, অন্তত জামাত 20টা থেকে অন্তত 30টা আসন তারা পাবে, এবং একটা সাইজেবল বিরোধী দল হিসেবে তারা থাকবে, কারণ গণতন্ত্রের জন্য বিরোধী দল দরকার। এবং তারা এই নির্বাচনের পরে তারা অ্যাসেস করবে তাদের রাজনীতির ভুলগুলো কী ছিল, বিকজ দিস ইজ দেয়ার হাইয়েস্ট বেড অফ রোজেস টাইম ইন দেয়ার লাইফ হিস্ট্রি। এই সময় যদি তারা মার্জিনটা ক্রস করতে না পারে, দে শুড কাম ব্যাক টু দেয়ার রুট অ্যান্ড সি হাউ দে ক্যান একইভাবে বিএনপির অ্যাট দ্য সেম টাইম আমি তো বলতেই চাই যে এইটা যে সাইলেন্ট মেজরিটি কোথায় ভোট দেবে আমরা এখনো জানি না। সো দ্যাটস দ্য বিগেস্ট কেস, যেই কেসের কারণে তারা স্টিল দেয়ার ইন দ্য রেস because they believe that people will vote for them. So that's the beauty of democracy and voting system. I hope অনেক ধন্যবাদ beauty will win. অধ্যাপক ডক্টর মোহাম্মদ বিলাল হোসেন, আপনার কাছ থেকে এই বিষয়টি জানতে চাই। শেষ পর্যন্ত যে দুটো জোট নির্বাচন করছে, ইশতেহারের আলোকে আপনি কোন জোটকে এগিয়ে রাখছেন বা আপনার মতামত কি? আমার মতামত হচ্ছে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ আমরা চাই, যে বাংলাদেশটা আমরা আগামী রাজনীতি যারা আগামী রাষ্ট্র পরিচালনা যারা করবেন তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি। আমি এখানে 2টা পয়েন্ট বলবো আমার লাস্ট কথায়, ছোট করে। শিক্ষা এবং স্বাস্থ্য, এই 2টা জায়গাতে আমরা খুব বিপদে আছি। আউট অফ পকেট এক্সপেন্ডিচার
একজন গ্রামের মানুষ যে পরিমাণ অর্থ খরচ করে তার স্বাস্থ্য খাতে আনপ্যারালাল, এটা পৃথিবীর মনে হয় সেরার মধ্যে সেরা রয়েছি আমরা, 70+। 70% of the total হ্যাঁ, income they spend on সো health. এই সিচুয়েশন থেকে আমরা উত্তরণ চাই। আমরা এডুকেশনে যেই ক্ষতিটা আমরা দেখেছি সেখান থেকে বের হতে চাই। আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই, একটা সুন্দর গণতান্ত্রিক সিস্টেম চাই। আমরা বাংলাদেশের সংসদ যাতে এক পেশে না হয়ে যায় আমরা সেটাই চাই। এবং সর্বশেষ শাহেদ ভাই যে কথা বললেন 30টি আসন জামাত ইসলামী পেতে পারে, এইটার ব্যাপারে যাতে 11 দলীয় জোট, 11 দলীয় জোট পেতে পারে। না, আমি চাই তারা অন্তত পাক আর কি। আমি চাই শাহেদ ভাইয়ের এই প্রেডিকশন যাতে ডাকসুর মতো হয়। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই এত প্রাণবন্ত একটা আলোচনা করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ বিলাল হোসাইন, সদস্য সচিব ইউনিভার্সিটি টিচার্স লিংক ইউটিএল। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি শাহেদ আলম, সাংবাদিক ও বিশ্লেষক, এবং ধন্যবাদ জানাচ্ছি সাইদুল আজহার সারওয়ার, হেড অফ বিজনেস, পার্টেক্স স্টার গ্রুপ। নিশ্চয়ই একদিন পরে যে ভোট হবে, ভোট হওয়ার পরেই আমরা জানবো যে আগামীর বাংলাদেশ কারা পরিচালনা করবে, এবং সেই বাংলাদেশ নিশ্চয়ই অর্থনীতি, রাজনীতি, আমাদের যে মৌলিক চাহিদাগুলো আছে সেই জায়গায় আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই। নতুন প্রজন্ম যারা 24-এর পর এই প্রথম ভোট দিতে পারবে, তাদের ভোটটা যেন সুন্দরভাবে হয়, সেই নিরাপদ পরিবেশ চাই আগামীর বাংলাদেশ হোক তরুণদের জন্য। এবং সেই সাথে তাদের যারা গার্ডিয়ান, আমরা যাদেরকে বলি আমাদের মুরব্বী বা আমাদের পরামর্শদাতা, তারাও একটি সুন্দর বাংলাদেশ দেখুক, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আজ একটা বিষয় পরিষ্কার, ইশতেহার আর আবেগ দিয়ে ভোট পাওয়া যাবে না। ভোটার এখন সঠিক হিসাব চায়, চায় জবাবদিহিতা, চায় বাস্তবায়নের রূপরেখা। কাল বাদে পরশু ভোট, কে শুধু প্রতিশ্রুতি দিচ্ছে আর কে দায়িত্ব নিতে প্রস্তুত, সেই সিদ্ধান্তটাই এখন ভোটারদের। এই ছিল রিন প্রেজেন্টস ভোটের লড়াই, সাথে ছিলাম আমি মির্জা সাকিব। ধন্যবাদ সবাইকে যারা ছিলেন আমাদের এই আয়োজনে।